হ্যালো ফ্রেন্ডস, আমি কৌশিক দাস। আমি আজকে কথা বলবো SLST 2025 এর ইংলিশ সাবজেক্টের একটা কবিতা নিয়ে, যার নাম হচ্ছে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস। আমরা জানি যে এই যে কবিতাগুলো আমরা পড়ছি, এগুলো হচ্ছে লুসি পোয়েমসের অন্তর্গত। লিখেছে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কত সালে? 1799 সালে। এটা প্রকাশিত হয় কত সালে? 1800 সালে। মাইন্ড করবে। কবিতাগুলোকে লুসি পোয়েমসের আন্ডারে যে 5টা কবিতা আছে, এই কবিতাগুলোকে লুসি পোয়েমস কেন বলা হয়? বেসিক্যালি এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইনার একটা ফ্যান্টাসি বলতে পারো, ইমাজিনেশন বলতে পারো। উনি একটা মেয়েকে খুব ভালোবাসতেন, মানে খুব হার্টলি প্রেম করতেন। তো ওনার নাম ছিল লুসি। বেসিক্যালি বলতে গেলে লুসির যে পরিচয়, লুসির যে পরিচিতি, লুসি রিয়েলিটিতে এক্সিস্ট করতো কিনা, আসলেই লুসি ছিল কিনা, এটা একটা হচ্ছে রহস্যময় বিষয়। তারপরেও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু তার কবিতার মাধ্যমে লুসিকে কিন্তু জীবন্ত করে দিয়েছে। তো লুসি নামটা নেওয়ার জন্যেই এই কবিতাগুলোকে বলা হয় লুসি পোয়েমস। টোটাল 5টা কবিতা আছে। এই 5টার মধ্যে 5টা কবিতা খুব ইম্পর্টেন্ট SLSTর জন্য, 2025-এর জন্য। তার মধ্যে একটা কবিতা হচ্ছে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস। আমরা কবিতাটা একের পর এক পড়বো, মানে একটার পর একটা লাইন পড়বো। আমি চেষ্টা করবো যে শব্দগুলো যে সমস্তগুলো আছে, প্রত্যেকটা শব্দকে একদম ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে একবার পড়ে এই ভিডিওটা দেখলে আমার মনে হয় যে একদম এনাফ, তোমাদেরকে আর কিন্তু একবারও পড়তে হবে না। চলো শুরু করছি। সি, এখানে সি মানে কাকে বোঝানো হয়েছে? এই যে সি মানে বোঝানো হয়েছে লুসিকে। বাস, এনাফ। এর ব্যাপারে আর বেশি কিছু মনে রাখার একদম দরকার নেই। সি মানে হচ্ছে লুসি। ডুয়েল্ট, ডুয়েল্ট মানে লিভড, ইনহ্যাবিটেড। অ্যামং কখন হয়? যখন অনেকগুলো থাকে, মোর দ্যান টু। বেসিক্যালি দুটোর মধ্যে হবে বিটুইন, আর অ্যামং মানে অনেকগুলো রাস্তা। তার মানে লুসি যে জায়গাটায় থাকতো, এই যে অ্যামং কথাটা, তার মানে লুসি যেখানে বসবাস করতো সেখানে অনেকগুলো রাস্তাঘাট ছিল বেসিক্যালি বলতে গেলে। কথাটা আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। এবার আনট্রোডেন, বেসিক্যালি ট্রড মানে কি? ট্রড মানে হচ্ছে কি, যেখানে মানুষ যাতায়াত করে, পায়ে হেঁটে যাতায়াত করে। কিন্তু ওই রাস্তাটা হচ্ছে এমন রাস্তা যেখানে মানুষের কিন্তু কোনো ফুটফল ছিল না। অতএব এই জায়গাটা দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করতো না। এই যে আনট্রোডেন, তাহলে এটা মানে কি শুধুই হাঁটতে না যাওয়া? না, মোটেও না। এই আনট্রোডেনের মাধ্যমে বোঝানো চেয়েছে যে রাস্তাটা ছিল একটা সিক্রেট, আননোন, আনভেইলড, আনরিভিলড, এটসেট্রা। তাহলে আনট্রোডেন মানে বুঝতে পারলাম যেটা মানুষের কাছে গোপন ছিল, মানুষ জানতো না। তাহলে কবি কী করে জানলো যে এই রাস্তাটা আনট্রোডেন? তার মানে তোমাকে বুঝতে হবে যে এই রাস্তাটা আনট্রোডেন ছিল নর্মাল মানুষের জন্যে, কিন্তু এখানে লুসি আর পোয়েট, এদের কাছে কিন্তু রাস্তাটা ছিল পরিচিত, ট্রোডেন। কথা বুঝতে পারলাম। আর ওয়েজ মানে হচ্ছে রাস্তা, পথ। তাহলে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস। সি বলতে হচ্ছে লুসি। তাহলে লুসি হচ্ছে এমন একটা মেয়ে যে কী করতো, ওই একটা আনট্রোডেন ওয়েতে কিন্তু সে বসবাস করতো, ওখানে থাকতো। এবার রাস্তাটা কোথায়? এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে আনট্রোডেন ওয়েটা কোথায়? বিসাইড মানে পাশে। মনে করো এখানে একটা পাহাড় আছে, ওখান দিয়ে একটা স্প্রিং মানে একটা ঝর্ণা আছে, আর ঝর্ণা দিয়ে একটা এই যে স্প্রিং একটা রিভার বয়ে যাচ্ছে। রিভারটার নাম কি? ডাব। সো ডাব ইজ বেসিক্যালি এ রিভার, নেম অফ এ রিভার। ডাব হচ্ছে একটা রিভারের নাম, একটা নদীর নাম। এটা কোথায় প্রবাহিত হয়? এটা যে আমাদের ইংল্যান্ড আছে, ইউরোপ মহাদেশে, নর্দার্ন ইংল্যান্ডে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে ডাব রিভার। তাহলে ডাব রিভারের পাশে একটা যে জায়গা,
সেইখানে একটা জায়গাতে লুসি কিন্তু বসবাস করতো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ডাব রিভারটা ইংল্যান্ডে আর লুসি মানে লুসির বাড়ি হচ্ছে ইংল্যান্ডে। তার মানে এখানে থেকে বোঝাই যাচ্ছে যে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু ইংল্যান্ডের বাসিন্দা। এরপরে একটা কবিতা আমরা পাবো মানে লুসি পোয়েমসের মধ্যেই, যেখানে কবি মানে ইংল্যান্ডের ব্যাপারে কিন্তু তিনি খুব একটা মানে তার যে মানে ইনফ্যাচুয়েশন কাইন্ড অফ লাভ, নট ইনফ্যাচুয়েশন তো, মানে ওনার যে সম্প্রীতি ভালোবাসা সেটা বর্ণনা করেছে কবিতাতে আমরা পাবো। আমি এখন যাচ্ছি না। তো বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব, তাহলে স্প্রিংস মানে কি হলো এখানে? স্প্রিংস মানে হচ্ছে সোর্স। স্প্রিংস মানে আমরা যদি বেসিক্যালি বলতে যেতে ওটাকে আমরা বলবো এক কথায় সোর্স, মানে যেখানে উৎপত্তি হয়েছে। কি উৎপত্তি হয়েছে? এই যে ডাব নামের রিভারটা, এই যে ডাব রিভারটা যেখানে উৎপত্তি হয়েছে সেই স্প্রিংস। তাহলে ওই যে লুসির যে বাড়িটা সেটা কোথায় আছে? লুসির বাড়িটা হচ্ছে যে স্প্রিংস অফ ডাব, মানে ডাব নদীর যে ঝর্ণাগুলো তার আশেপাশে আছে। এবার বলতে চাইছে মানে লুসির ব্যাপারে এখানে সি এর ব্যাপারে আবার বলতে চাইছে এ মেইড। তো মেইড ইজ হোয়াট? মেইড ইজ বেসিক্যালি অ্যান আনম্যারিড ভার্জিন পিওর চ্যাস্টিটিফুল। এটা হচ্ছে মেড কথাগুলো অর্থ, এগুলো হচ্ছে সিনোনিমস। আনম্যারিড, ভার্জিন, পিওর, চ্যাস্টিটি টাইপ অফ থিংস। সো এ মেড, তাহলে এমন একটা মহিলা, তাহলে লুসি হচ্ছে এমন একটা মেয়ে, লুসি হচ্ছে একটা আনম্যারিড মেয়ে, লুসি হচ্ছে একটা ভার্জিন মেয়ে, একটা পিওর মেয়ে, ঠিক আছে। নান টু প্রেইজ, প্রেইজ মানে কি? প্রশংসা করা, মানে লুসি ইজ বিউটিফুল, লুসি ইজ বিউটিফুল, লুসি ইজ কাইন্ড অফ নাইস, প্রিটি, এটসেট্রা। তাহলে ওখানে কি বলেছে? নান টু প্রেজ, ওকে কিন্তু লুসিকে কিন্তু প্রশংসা করার জন্য কেউ ছিল না। তার মানে এটা থেকে কবি এটাও বুঝাতে চাইছে যে লুসি ওয়াজ ওয়ান অ্যান্ড অনলি লাভড বাই দ্য পোয়েম, অনলি লাভড বাই দ্য পোয়েট। মানে লুসি একমাত্র কবি লুসিকে ভালোবাসতো, আর কেউ ভালোবাসতো না, জানতো না লুসির ব্যাপারে কেউ। নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, আর লুসিকে অনেক কম লোক আছে যারা কিন্তু ভালোবাসতো। এখান থেকেও বোঝাতে চাইছে যে কবি একমাত্র লুসিকে কিন্তু খুব বেশি পরিমাণে ভালোবাসতো। কথাটা বুঝতে পারতে প্রথম যে স্ট্যান্ডারটা আমরা দেখলাম যে সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রুডেন ওয়েস্ট থেকে শুরু করে অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এই কবিতা পর্যন্ত আমরা দেখলাম যে কবি কী করে গেল শুধু লুসির কিন্তু মানে লুসির ব্যাপারে আমাদেরকে বলে গেল লুসি কোথায় থাকে আর লুসির কী অবস্থা, ঠিক আছে। এই যে আনট্রুডেন পুরো ব্যাপারটা দেখো তো, যে ঠিক একটা আইসোলেশন মনে হচ্ছে না, যে লুসিকে কেউ চেনে না, কেউ জানে না, রাস্তা দিয়ে কেউ যায় না। প্রথম স্ট্যান্ডাতে এটা বোঝা গেল। এ ভায়োলেট বাই এ মসি স্টোন। এবার এই যে ভায়োলেট কথাটা, এটা হচ্ছে একটা ফ্লাওয়ার যার রংটা হচ্ছে ভায়োলেট। ভায়োলেট মানে হচ্ছে একটা ফ্লাওয়ার যার রংটা হচ্ছে ভায়োলেট। তাহলে এ ভায়োলেট বাই মানে হচ্ছে পাশে, বাই মানে কি? এখানে লিখতে চেয়েছে পাশে, মানে মনে করো যে এটা একটা ফুলের গাছ, ঠিক আছে। তো অথবা মনে করো যে এটা একটা স্টোন, এটা একটা হচ্ছে এই যে আমি এটা হচ্ছে একটা স্টোন। এবার কি হয়েছে? এই স্টোনের পাশে একটা গাছ দাঁড়িয়ে গেছে। তো এটা হচ্ছে স্টোন, স্টোনটা মসি মানে মশাচ্ছন্ন, আর বাই দ্যাট এটা হচ্ছে ভায়োলেট ফ্লাওয়ারটা। কথাটা বুঝতে পারলো? তো ওই এ ভায়োলেট বাই দ্য মসি স্টোন হাফ হিডেন ফ্রম দ্য আই। হাফ হিডেন মানে কি? মনে করো যে ভায়োলেটটাকে, যেমন এখানে যদি আমি মনে করি যে গাছটা এদিকে আছে, পুরোটা স্টোনের সাইডে ওই ব্যাক সাইডে আছে, তাহলে এটাকে অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এবার তারপরে কি হয়েছে? ফেয়ার অ্যাজ এ স্টার, মানে লুসিকে কিন্তু এখানে ভায়োলেটের মতো বলে, অর্ধেকটা দেখা যাচ্ছে অর্ধেকটা দেখা যাচ্ছে না, মানে কেউ চেনে আর কেউ চেনে না। এক কথা এটা, কেউ লুসিকে চেনে, কেউ লুসিকে চেনে না। আর কি বলছে? ফেয়ার অ্যাজ এ স্টার। সো স্টার বেসিক্যালি একটা স্টার আছে ভেনাস, ইভিনিং স্টার বলা হয় ওকে, সন্ধ্যেবেলা উঠে। স্টারটা কিন্তু খুব চকচকে শাইনিং হয়, আর এখানে শাইনিংটাকে বলা হয়েছে ফেয়ার। তাহলে কবি কী করেছে? লুসিকে একধারে ভায়োলেট আর অন্যদিকে একটা ঝকঝকে একটা শাইনিং তারার সাথে তুলনা করেছে। ওয়েন অনলি ওয়ান। এখানে বেসিক্যালি বলতে চেয়েছে যে লুসির মতো মানে ভেনাস যে চকচকে তারাটা, সেটা যেন একটাই তারা চকচকে, তেমনি কবির কাছে লুসি এতটা সুন্দর, এতটা বিউটিফুল কবির কাছে, যে ওর মতো সুন্দর কিন্তু আর কেউ নেই। কবি বলতে চেয়েছে লুসির মতো বিউটিফুল, লুসির মতো একটা সুন্দর মেয়ে এরকম আর কেউ নেই। যেমন ভেনাস, যেমন সন্ধ্যা তারা যেটা, তার মতো যেমন দ্বিতীয় কোনো তারা নেই, লুসির মতো কিন্তু সেরকম কোনো বিউটিফুল মেড কিন্তু আর দ্বিতীয় নেই। ইজ শাইনিং ইন দ্য স্কাই। এবার শাইনিং ইন দ্য স্কাই মানে কি?
ওই শাইনিং মানেও চকচক করা, বুঝতে পারছি, শাইনিং মানেও চকচক করা। তাহলে ইন দ্য স্কাই, এখানে আকাশে যেমন তারাটা চকচক করে, তো এখানে বোঝাতে চাইছে যে পোয়েটিক মাইন্ড। দেখো কবিতাগুলো যখন তুমি পড়বে, আমরা যখন পড়বো কবিতাটা না কবির মন থেকে পড়তে হবে না, কবি লেখার সময় কি ভেবেছিল সেটা থেকে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা এই কোশ্চেনগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবো। এখানে ইন দ্য স্কাই মানে কি, অ্যাকচুয়ালি বেসিক্যালি কবি যে লুসির ব্যাপারে ভাবছে, তো লুসির যে চিন্তাভাবনা তার মন জুড়ে আছে। এখানে আকাশ কিন্তু লুসি কবির মন, আকাশে যেমন একটা তারাটা চকচক করছে, কবির মনের মধ্যে লুসির চিন্তাভাবনা কিন্তু সেরকমই একদম ব্রাইট ফর্মে নিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পারলাম নিশ্চয়ই। সেকেন্ড স্ট্যান্জা শেষ হলো। এবারে যেটা থার্ড স্ট্যান্জা যেটা এখানে লিখেছে, সি লিভড আননোন, সে থাকতো বস। এবার আননোন মানে কি, মানে তাকে কেউ চিনতো না, তাকে কেউ একদম জানতো না। এবার এখানে এটা আর একটা বলা যেতে পারে যে আননোটিসড বলা যেতে পারে। আননোটিসড কীরকমভাবে, ভায়োলেটের মতো করে। ভায়োলেট ফুলটাকে যেমন মানুষ দেখতে পেত না, হাফ হিডেন হাফ সিন, তেমনি লুসিও কিন্তু আননোন, আননোটিসড, মানে লুসিকে কেউ বুঝতে পারতো না যে এখানে আছে, বা খুব কম মানুষ কিন্তু ব্যাপারটাকে জানতো যে লুসি এখানে আছে। আর কি, ফিউ কুড নো, খুব কম মানুষ, মানে ফিউ মানে হাতে গোনা, একজন দুজন তিনজন বা চারজন বা একজন এরকম। তাহলে এখানে কিন্তু বেসিক্যালি কবি লুসিকে চিনতো, আর কেউ কিন্তু চিনতো না। তাই এখানে বলা হয়েছে কি ফিউ কুড নো, অনেক খুব কম মানুষ লুসির ব্যাপারে জানতে পারতো। হোয়েন লুসি সিজ টু বি, আরেকটা বলতে চেয়েছি কি যে সি লিভড আননোন, সে আননোটিস, সে বাঁচতো। আর ভেরি ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, এই যে সিজড, CEASED, সিজ টু বি, এটা হচ্ছে বেসিক্যালি কি, এটাকে বলা হচ্ছে ডেথ বা লুসি ডাইড। এই জানো তো, সিজ টু বি, হ্যাঁ না, যেমন আমরা বলি না যে মানুষটি আর বেঁচে নেই, তো বেঁচে নেই বেসিক্যালি আমরা তার মানে কি বোঝাতে চাইছি, মানুষটি বেঁচে নেই মানে আমরা এটা বলতে চাইছি যে মানুষটা মারা গেছে, ডাইড। তাহলে যে মনে করো কোনো একটা লোক হসপিটালে গেল, তো তার আত্মীয় আসছে, তাকে বলছে যে আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। তো এই সরি বলার মানে কি, ডাক্তার যখন সরি বলে তার মানে কি, তার মানে ওর আত্মীয়টা মারা গেছে। তাহলে সরাসরি মারা গেছে, এটা হঠাৎ শুনে কিন্তু মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। তো এই যে একটা হার্স, এটা একটা কঠিন একটা শব্দকে একটা কোমল একটা শব্দ দিয়ে সিজ টু বি দিয়ে কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এটাকে কি বলা হয় জানো, একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় ইউফেমিজম। কি বলা হয়, EUPHEMISM, ইউফেমিজম। মানে যখন একটা কঠিন একটা শব্দকে কোমল শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, তখন এটাকে বলা হয় কি, ইউফেমিজম। মনে করো যে তুমি একটা চাকরির জন্য কোথাও একটা ইন্টারভিউ দিতে গেলে, ঠিক আছে, তো এবার তোমার সিলেকশনটা হয়নি। তো সিলেকশনটা যখন হয়নি তখন কি হবে, যে ধন্যবাদ, এবার আপনি আসতে পারেন। তার মানে কি, তোমার সিলেকশন হয়নি, বা ঠিক আছে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনি বাইরে অপেক্ষা করুন, তার মানে কি সিলেকশনটা হয়েছে। তো ঠিক এই যে ব্যাপারগুলো, এটাকে খুব কোমল, কঠিন কথাটাকে কোমলভাবে বলে দেওয়াটাকে বলা হয় ইউফেমিজম। বাট শি ইজ ইন হার গ্রেভ। এবার কি হয়েছে, যে লুসি তো মারা গেল, আননোন, আননোটিসড, ঠিক আছে, নো প্রবলেম। বাট মানে লুসি কিন্তু এতক্ষণ কি হচ্ছিল, লুসির ব্যাপারে বর্ণনা দিচ্ছিল, কি হলো A to Z কিন্তু বলে গেলে। এই যে বাট, এই বাট মানে হচ্ছে যা কবি, মনে করো যে কবি ভাবছিল, ভেবে যাচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে কবির ইমোশন কি হলো, একটা টার্ন নিল। কিন্তু লুসি তো মারা গেল, লুসি ইন হার গ্রেভ। এখানে গ্রেভ মানে কি, সো গ্রেভ মানে কি, কবর। গ্রেভ মানে কবর। কি করা হয় এখানে, হোয়েন যখন একটা মানুষ বেসিক্যালি মারা যায়, তখন ওকে কি, মানুষ একটা লোক ইজ হোয়েন এ ম্যান বা উইমেন ইজ, হোয়েন এ হিউম্যান ইজ টোটালি ডাইড, তো ওকে তখন কী করা হয়, কবরস্থ করা হয়, সাহিত্য করা হয়। সো গ্রেভ এটা সিম্বলাইজ করেছে লুসি ইজ অল, একদম টোটাল ডেড, নট অ্যালাইভ। তো লুসি তো মারা গেল। এবার কবি বলছে অ্যান্ড ও নো ম্যান, এ ভগবান, এরকম একটা কিছু শব্দ, যে লুসি তো মারা গেল। যেমন কোনো মানুষ যখন কান্না করে, আমরা শুনতে পাই আমাদের গ্রামে গঞ্জে, মানুষজন মরলে, মনে করে যে কোনো একটা মানুষ মারা গেছে, তার বউ বাচ্চা বা ছেলে মেয়ে বেঁচে আছে, তো যেমন দেখা যায় যে আমি আমার বাবার সাথে যাব, আমাকে ছাড়ো, আমার বাবাকে যেতে দিও না, বাবাকে নিও না, বাবাকে নিয়ে যেতে দিও না, বা মাকে যেতে দিও না, বাবাকে রাখো, আমি যেতে দিব না, বা আমি আমার বাবার সাথে যাব। এই যে মানুষগুলো বা মেয়েগুলো বা ছেলেগুলো কান্না করে, বা কোনো মানুষের স্ত্রী বা স্বামী মারা গেলে আমি ওর সাথে যাব, আমি আর বেঁচে থাকবো না, এই যে কথাগুলো, এটা দিয়ে এবার কিন্তু কবি বোঝাতে চাইছে যে লুসি তো মারা গেল। এবার কবি লাস্ট লাইনে ক্লিয়ার করছে, দ্য ডিফারেন্স টু মি, লুসি তো মরে গেছে কিন্তু ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কি, কিসের ডিফারেন্স, কবি কিসের ডিফারেন্সের কথা বলতে চাইছে? কবি এখানে বলতে চাইছে যে আমি এতদিন কি ভাবতাম, এই যে আনট্রোডেন ওয়েজ, ভায়োলেট, মসি স্টোন, শাইনিং স্টার, এগুলো সবই লুসিকে আমার কি মনে করাতো, লুসির মেমোরির ব্যাপারে আমাকে মনে করাতো।
লুসির মেমোরির ব্যাপারে কিন্তু মনে করাতো। ঠিক আমি একটা এক্সাম্পল, যদি ভিডিও লম্বা হচ্ছে অবশ্য জাস্ট কয়েকটা কথা বলবো। মনে করো যে কোনো একটা লাভার, মনে করো একটা দুটো ছেলে মেয়ে, ভালো করে বোঝায়, মনে করো একটা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেল, এরা কিন্তু একে অপরকে চয়েস করে, ঠিক তো? আর প্রত্যেক দিনই কিন্তু মনে করে যে কোনো না কোনোভাবে এখানে একটা সি পয়েন্ট আছে বা একটা মনে করে পার্ক, এরা এখানে দেখা করে এবং এদের মিটিংগুলো খুব ইন্টেন্সিভ ইন্টিমেট মিটিং হয়, ঠিক আছে? 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, পার্কে খাওয়া দাওয়া করে, চা খায়, কফি খায়, ফুচকা খায়, রোল খায়, দোলনায় দোলে। হঠাৎ করে কী হয়েছে এদের মধ্যে যদি একটা ব্রেকআপ হয়, তখন কি হবে, যে পার্কটা তো থেকে গেল, ছেলে মেয়ে কিন্তু দুটো কিন্তু আলাদা হয়ে গেছে, পার্কটা তো থেকে গেল। এবার কি হবে, এর পরে যদি ওরা কোনোদিনও পার্কে আসে আলাদাভাবে, তখন কিন্তু ওদের সেই স্মৃতিগুলো কিন্তু একদম ঠিক মনে পড়ে যাবে, যে আমরা এখানে এসেছিলাম, এখানে বসেছিলাম, এখানে খেয়েছিলাম, হয়তো যে চেয়ারটায় বসে সেটাকে ফিল করারও চেষ্টা করতে পারে। ঠিক কবি কিন্তু এরকমই বলতে চাইছে যে লুসি তো চলে গেল, কিন্তু আমাকে আমার মনের মধ্যে অনেক কিছু ডিফারেন্ট করে দিয়ে গেলো, আলাদা করে দিল। কি আলাদা? যে লুসি বেঁচে ছিল তখন আমার একটা একরকম স্মৃতি ছিল, আর লুসি যে মারা গেছে এখন আমার মনের মধ্যে কিন্তু একরকম স্মৃতি হবে। আগে যখন মস স্টোনটাকে দেখতো, যখন ভায়োলেটটাকে দেখতো, তাকে ভালো মনে হতো। আগে যখন সাইনিং স্টারটাকে দেখতো না, এই যে এটা আমার লুসি এরকম, কিন্তু এখন স্টারকে দেখে আর সেরকম ফিলিংসটা কবির আসবে। এবার কবির কিন্তু মানে হার্ট ব্রোকেন ফিলিংস আসবে, কষ্টের ফিলিংস, গ্রিফ স্ট্রাইকেন হয়ে যাবে কবি। ব্যাপারটা বুঝতে পারলাম, এইটুকু হচ্ছে ব্যাপারটা। ভিডিওটা কেমন, একদম ফার্স্ট ভিডিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো যদি ভালো লাগে। চেষ্টা করছি একটা ভিডিও আবার আজকে বা কালকের মধ্যে লুসি পোয়েমসের কোনো একটা ভিডিও দিব। সো আর বই নিয়ে পড়বে অবশ্য, ঠিক আছে? ভিডিওটা পুরো দেখবে। হ্যাঁ, থ্যাংক ইউ।